পলিটিক্স প্লাস। আমাদের আজকের শিরোনাম রাজনীতির মর্যাদা, যে শিরোনাম নিয়ে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ। সঙ্গে যারা আছেন আবার একটু পরিচয় করিয়ে দিই। সাবেক কূটনীতিক শফি ইউ আহমেদ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সমর রেজাউল করিম। আমরা পেয়েছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালিকে এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল আমাদের সঙ্গে আছেন পলিটিক্স প্লাসের এই আয়োজনেও। আজকে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী ২০ দিন পরে দেশে ফিরেছেন। নানান কিছু নিয়ে তিনি কথা বলেছেন বিমানবন্দরে, সেখানে রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত। আমরা জানি পদ্মা সেতুর যে সুপার স্ট্রাকচারের যেটি বসানো হয়েছে, সফলতার সাথে বসানোর সেই দিনটির কথা বলতে গিয়ে তিনি বলছিলেন যে অনেক অপমানের জবাব বোধহয় এভাবে দিতে পারলাম। এটাও একটা মর্যাদার একটা বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছিলেন সেটুকু একটু দেখে আসবো, তারপর আমরা রাজনীতির মর্যাদা শিরোনামে আবারও সেই বিষয় নিয়েই কথা শুনবো। পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে করতে পারবো এটা অনেকে বিশ্বাসই করেন এবং আমাদের অনেক সিনিয়র ক্যাবিনেট মেম্বারও বিশ্বাস করতে পারেন এবং সবাই এটাই বলতেন যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া কেউ করতে পারবে না। তা বললাম যে যতদিন না নিজেরা করতে না পারবো ততদিন করবোই না। যখন বলছি করবো না তখন আবার কেউ বলছেন যে তাহলে সিটের কেউ, বলে সিটের ব্যাপার আমি জনগণকে নিজে যে বলবো, আর যদি ভোট দেয় আছি, না দিলে না দেবে, কিন্তু তা বলে একটা অপবাদ মাথায় নেব শুধুমাত্র ক্ষমতার লোভে আর ইলেকশন জেতার লোভে, সেটা আমি করবো না, এটা আমার স্বভাব না। এবং আমি জনগণকে ধন্যবাদ জানাই, আমাদের দেশের মানুষকে, কারণ যখন আমি বললাম যে নিজের অর্থায়ন করবো, আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে। যে যেখানে ছিল দেশে প্রবাসে সবাই শুধু বলছে আপনি করেন, আমাদের যা লাগে আমরা সবাই সহযোগিতা করব। তা বলছে আমার 16 কোটি মানুষের দেশ, কাজে আমি ডাক দিলে সবাই আসবে এবং সহযোগিতা করবে, কাজে এটা একটা মর্যাদার বিষয়। এবং এই যে মানুষের সাড়াটা, আমি সবসময় এটাই বলবো, মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, মানুষের আস্থা অর্জন করা একজন রাজনীতিকের জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। এটাই হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি, এটাই হচ্ছে সবথেকে বড় মানে উপহার। এটাই আমি বিশ্বাস করি। মানুষ যে আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে এবং অবশেষে সেই পদ্মা সেতুর কাজ আমরা শুরু করেছি। অনেকেই সন্দিহান ছিল যে এরকম খরস্রোতার একটা নদী, আর আমাদের মানে ডিজাইনটাও এমন, নিচে রেল, উপরে গাড়ি, এটা এ ধরনের ব্রিজ বোধহয় সারা পৃথিবীতে 3-4টা বেশি এত এরকম খরস্রোতা নদীতে হয়নি। তো সেই ধরনের একটা সুপার স্ট্রাকচার করা এবং এটা করা, এটা বিরাট একটা চ্যালেঞ্জ, কিন্তু আল্লাহর রহমতে আমরা তা করতে পেরেছি। এবং যেদিন আমাকে তো ওবায়দুল কাদের বারবার মেসেজ পাঠাচ্ছে, ফোনে কথা হচ্ছে, ও বলছে না আমি দেরি করবো, আমি দেরি করবো না, কারণ এটা নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক চ্যালেঞ্জ। আর বিশেষ করে আমাদের উপর, বিশেষ করে রেহানা, আমি, আমাদের মানে কী যে অপমান এবং কত কিছু যে হয়েছে তা বলার মতো না। আমাদের তখন যে মন্ত্রী ছিল বা সচিব তো খামাখা একেবারে মিথ্যা একটা খামাখা গ্রেপ্তার করে তার উপর অত্যাচার হলো। তো এই যে এতগুলি মানুষকে অপমানিত করা, কাজে এটা 1 সেকেন্ডও দেরি করবা না। আমি আছি, আর এখন তো মোবাইল ফোন আছে, সবই জানা যাবে। আমি রাত্রি 3টার সময়, মানে আমেরিকার সময় 3টার সময় আমি মেসেজ পেলাম, ওবায়দুল কাদেরও মেসেজ পাঠালো, তার সচিবও মেসেজ পাঠালো যে সুপার স্ট্রাকচারটা বসে গেছে। সাথে সাথে আমি তখন জেগেই ছিলাম, আমি বললাম যে আমাকে ছবি পাঠা, সঙ্গে সঙ্গে সমস্ত ছবি এবং ভিডিও ক্লিপিং তা পাঠালো। এবং ওই সময় বসে ওটা দেখে সত্যি কথা বলতে কি আমরা 2 বোন ওখানে কেঁদেছি। আর এটুকুই বলতে পারি যে একটা মানে এটা আমাদের অনেক অপমানের একটা জবাব আজকে আমরা দিতে পারলাম। জুলফিকার রাসেল, আপনার বাংলা ট্রিবিউনে ঠিক এই শিরোনামটি যে অনেক অপমানের জবাব আমরা দিতে পারলাম। আমার একটা জিনিস জানার খুব মানে কৌতূহল যে মাননীয় প্রধানমন্ত্রী তো জনাব ওবায়দুল কাদেরকে দিয়ে কি বলে স্ট্রাকচারের যে উদ্বোধন করালেন, মানে কিন্তু আমার কথা হচ্ছে সেখানে সৈয়দ আবুল হোসেন বা যারা যারা এটার জন্য ভুক্তভোগী ছিলেন তারা কি কোনোভাবে আবার মর্যাদা ফিরে পেতে পারেন কিনা, তাদেরকে কোনোভাবে যুক্ত করা যায় কিনা, তারা ভেবে দেখবেন কিনা, সেটা আমার প্রশ্ন আসলে।
এবং এটা অবশ্যই পদ্মা সেতু আমাদের নিজেদের খরচে হচ্ছে, এর চেয়ে বড় মর্যাদার কি হতে পারে? এত ঘটনা ঘটে গেল, এত অপবাদ শুনতে হলো, তারপর যে এই যে নদীর উপরে যখন দেখলাম স্ট্রাকচারটা, অসম্ভব ভালো লেগেছে। এবং আমি মনে করি যে এরকম উদ্যোগ শুধুমাত্র এই পদ্মা সেতুর ক্ষেত্রে না, আরও যেসব ক্ষেত্রে এরকম বাধা আসে সেসব ক্ষেত্রে আমাদের নিজেদেরই কাজ করতে হবে। আর কি বলে, জুলফিকার হাসান, অনেকটা মানে আপনি যেটা বললেন যে মর্যাদাকে আর ফেরত পাওয়া যাবে কিনা, ক্যামেরা ট্রায়াল বলে একটা মানে বিষয়, আমরা তো মিডিয়া ট্রায়াল করে ফেলি একেবারে পুরোটাই, অনেক সময় অনেক কিছু আমাদের আসলে ধরাছোঁয়ার বাইরেও থাকে এবং আমরা অনেক কিছুর গভীরে না ঢুকে সেটার একটা জাজমেন্টাল হয়ে যাই। সেটাতেও তো রাজনীতির মর্যাদা, দেশের মর্যাদা, মানুষের মর্যাদার অনেকখানি ক্ষতি হয়। সেটা কি ফেরত পাওয়ার সেটাই তো কি আমি আর আমার সুযোগ প্রশ্ন, থাকে যে কিনা? যারা এর জন্য ভুক্তভোগী হয়েছেন, যাদের জেল খাটতে হয়েছে, যাদের মন্ত্রিত্ব গেছে, মানে যার মন্ত্রিত্ব গেছে, তিনি কি আর সেই মর্যাদা ফিরে পাবেন? আমাদের দেশের মর্যাদা হয়তো বাড়লো, কিন্তু ব্যক্তি, মানে একটা মানে ব্যক্তির যে সেখানে তো আসলে মর্যাদাটা, মিডিয়ার অনেকখানি ভূমিকা আছে, তাই নয় কি? অবশ্যই মানে নিঃসন্দেহে। এবং প্রমাণ ছাড়া আসলে কিছু লেখা যে কতটা কি বলে ঝুঁকির এবং অনৈতিক, সেটা এবার প্রমাণ করে দিল আর কি এইসব জি, ঘটনা, এই পদ্মা কিন্তু সেতু। বাংলাদেশের বাস্তবতায় মানে প্রমাণ ছাড়া লেখাটা, এটা তো হর হামেশা ব্যাপার, এবং এখানে একটা টিআরপি কাটতি ইত্যাদির একটা বড় একটা ইঁদুর দৌড় আছে, এবং সেটাতে অনেক সময় ব্যক্তি থেকে শুরু করে রাজনীতির মর্যাদাও অনেক সময় নষ্ট হয়, দেশের মর্যাদা সবশেষে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। এটা এই এই জায়গায় আপনি কি বলবেন? অবশ্যই। এবং আমার মনে হয় যে আমাদের আরো সতর্ক হওয়া উচিত। সাংবাদিকদের শুধু মানে সাংবাদিক না, সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য, কিন্তু সাংবাদিকদের আরো বেশি সতর্ক হতে হবে। কারণ আমাদেরকে জাতির বিবেক বলা হয়, এবং আমরাই যদি ঠিক না থাকি তাহলে অন্যরা কিভাবে ঠিক হবেন? আমাদের কি বলে যাচাই বাছাইয়ের সুযোগও কিন্তু অনেক কম। আমাদের রাজনৈতিক যারা আছেন, ব্যক্তিত্বরা যারা আছেন, সরকারে যারা থাকেন, আমলারা যারা থাকেন, তাদের কিন্তু আমরা দেখি যে যথাযথ একটা ইনফরমেশন চাইতে গেলে তারা সেভাবে অনেক সহযোগিতা করেন না। জি। ফলে আমাদের ক্ষেত্রে কিন্তু একটা ধারণা প্রসূত অনেক রিপোর্ট চলে আসে। সেক্ষেত্রে যদি তারা মানে সহযোগিতা সেখানে আবার করতেন। একটু কাটতিরও একটু ব্যাপার থাকে, নেগেটিভ জিনিস হলে অনেক বেশি কাটতে হবে, অনেকে দেখবে না না, তা সমালোচনা। না, আর আসলে নেগেটিভ জিনিসগুলো তো আমি আমার দিক থেকে বলবো, বাংলা ট্রিবিউন যেটা করে, যে নেগেটিভ হোক পজিটিভ হোক, সেটা যথাযথ জায়গা, মানে যথাযথ জায়গা থেকে এসছে কিনা, সত্য ঠিক আছে কিনা, সব ধরনের সবার বক্তব্য সেখানে আছে কিনা, চেক অ্যান্ড ব্যালেন্স হয়েছে কিনা, এগুলো হচ্ছে একটা ভালো রিপোর্টের প্রধান শর্ত। আমরা সেটা মেনটেন করে চলার চেষ্টা করি। আমি মনে করি যারা যেই ক্ষেত্রে, যারা যেখানে জড়িত, তারা যদি একটু ওপেন হন, তারা যদি একটু ইনফরমেশন দেন, তাহলে রিপোর্টটা আরও বেশি কি বলে তথ্য নির্ভর এবং যথাযথ হবে। জি, আমি একটু শফি আহমেদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই। এটি অত্যন্ত গৌরবজনক একটি মানে আমরা জানি যে পদ্মা সেতুর সে সময়কার যে বিশ্ব ব্যাংকের প্রধান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, একটা বড় অঙ্কের ডলার। এগুলো আপনিও তো বলেছেন, আসলে মিডিয়ার অলসো অনেক দায় দায়িত্ব ছিল। মিডিয়া ও এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে জাতীয় পর্যায়ে মানুষকে মিসগাইড করেছে। অনেক মানুষ, সরকারি কর্মকর্তা, মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ, তারা ব্যক্তিগতভাবে আত্মমর্যাদায় ভুগেছেন, আত্মমর্যাদার হানি হয়েছে। তো এখন যেটা হয়েছে, এটির আন্তর্জাতিক আদালতে হয়তো তারা মানহানির মামলা টামলা করবেন কিনা, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি এইটি আসলে বাংলাদেশের মর্যাদাটাকে আরও বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের ক্রেডিবিলিটিকে আরও আমি মনে করি কমিয়ে দিয়েছে। কারণ ওয়ার্ল্ড ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান এইভাবে হিয়ার্সের উপরে, আনসাবস্টেন্সিয়েটেড তথ্য উপাত্তের উপরে একটা পদ্মা সেতুর মতো একটা মেগা প্রজেক্ট বাংলাদেশের জন্য, যেটা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের দৃষ্টিভঙ্গি থেকেই বলুন, রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকেই বলুন, ইনফ্রাস্ট্রাকচারের দৃষ্টিভঙ্গি থেকেই বলুন, এটি একটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট।
এটিতে ওয়ার্ল্ড ব্যাংকের যদি ফান্ডিং থাকতো, ওয়ার্ল্ড ব্যাংক যদি এটার অংশদার হতো, তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকাণ্ডই আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বেশি প্রশংসিত হতো। কাজে এই দিক থেকে আমি মনে করি ওয়ার্ল্ড ব্যাংকেরই ক্রেডিবিলিটি অনেক লোয়ার ডাউন হয়েছে। বাংলাদেশ এই রকম একটা মেগা প্রজেক্ট যদি ঠিক সময় মতো সম্পন্ন করতে পারে, আমরা জানি যে ইতিপূর্বে 47 ভাগ কর্ম সম্পূর্ণ হয়েছে, এবং এটি আমাদের সরকারের জন্য, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী যে সিদ্ধান্ত, এটা প্রশংসনীয়। মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এটা গৌরবের, কারণ টাকা পয়সাগুলো কিন্তু বেসিক্যালি সাধারণ মানুষরাই পে করছে ইন দ্য ফর্ম অফ ডিফারেন্ট ট্যাক্সেস। কাজেই সব মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের সরকারের জন্য, এই দেশের প্রধানমন্ত্রীর জন্য এটা আসলে একটা মর্যাদাকর মাইলফলক। আমরা আজকে পলিটিক্স প্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, রাজনীতির মর্যাদা, মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য, পদ্মা সেতু বা রোহিঙ্গা প্রসঙ্গ, তার বাইরেও গত কয়দিন ধরে যে আলোচনাটি হচ্ছে সেটি প্রধান বিচারপতির ছুটি নেওয়া, তার বাইরে যাওয়া, তার সঙ্গে রাজনীতিবিদদের দেখা করা এবং নানান মন্তব্য। এরই মধ্যে আমরা আজকের যেই খবর তার একটুখানি অংশ একটু পরিশোনায়, সরকার প্রধান বিচারপতিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বলে অভিযোগ করেছেন আইনজীবীর নেতারা। তারা বলেছেন যে কেবল সরকার নির্ধারিত ব্যক্তিরাই প্রধান বিচারপতির সাথে দেখা করতে পারছেন। আর দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই সংবাদ সম্মেলন করে এবং সেখানে সে অভিযোগ করা হয়। অভিযোগে কি বলা হয় আমি একটুখানি শুনে সমর রেজাউল আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এটার ব্যাখ্যা। প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে যান নাই, তাকে বল প্রয়োগ করে ছুটিতে পাঠানো হয়েছে, প্রচণ্ড চাপ প্রয়োগ করে ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রধান বিচারপতিকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে। তিনি অন্তরীণ, একমাত্র সরকারি নির্দেশিত ব্যক্তিরাই প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে পারবেন, অন্যরা নয়। রাজনীতির মর্যাদা যদি বলি, সর্বাঙ্গ সুন্দর রাজনীতির মর্যাদা দরকার। নিশ্চয়ই প্রতিদিন পদ্মা সেতু নিয়ে গর্বিত হওয়ার মতন ঘটনা বা প্রতিদিন রোহিঙ্গা ইস্যুতে দেশ বিদেশে আমাদের আলোচনা, আমাদের প্রশংসা, সেটা হবে না। কিন্তু তার বাইরে একটি সুস্থ রাজনীতি এবং যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান হতে দেওয়ার যে ধারাবাহিকতা বা সুস্থ রাজনীতি, সেটা বাংলাদেশের রাজনীতির মর্যাদাকে অনেকখানি এগিয়ে নেয়। এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়ে যে ডিবেট তৈরি হচ্ছে সেটা আসলে অ্যাজ এ হোল রাজনীতিকে কতখানি মর্যাদা দিচ্ছে? সমর রেজাউল করিম। দেখুন, কিছু কিছু সময় খুব হতাশ হয়ে যায়, কারণ পেশাগত প্রতিষ্ঠানগুলির যারা নেতৃত্ব, তারা পেশাগত বিষয় এবং ওই প্রতিষ্ঠানের স্বার্থ এবং বিষয়ের চেয়ে যখন একেবারে টোটালি পলিটিসাইজ রোল প্লে করেন, যার কথা আমরা এতক্ষণ শুনলাম, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান। ওই সমিতির সম্পাদক তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব। ওনারা যে অভিযোগটা প্রথম করলেন যে তাকে কোথায় আছে তার হোয়ার অ্যাবাউট আমরা জানতে চাই, ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কোর্ট চলছে, এই অবস্থায় মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়াকে অ্যাড্রেস করলেন যে আমরা প্রধান বিচারপতি কোথায় আছে জানতে চাই। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজলাসে বসে রিপিট করে বললেন, আই এম শিওর মাননীয় প্রধান বিচারপতি তার বাড়িতে আছেন। তারপর ওনারা বললেন যে আমরা তার সঙ্গে দেখা করতে চাই। মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বললেন তিনি কার সঙ্গে দেখা করবেন, কার সঙ্গে করবেন না, এইটাকে আমরা এখান থেকে বলে দেব এবং এটা কি সুপ্রিম কোর্টের কাজ, আপনাদের কিছু বলার থাকলে আপনারা খাস কামরা এসে কথা বলতে পারেন। পরবর্তীতেই দেখা গেল মাননীয় প্রধান বিচারপতি তিনি ভিসার জন্য ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়েছেন, সেখানে তিনি ভিসা চেয়েছেন। তিনি সেখান থেকে ফিরে এসে আবার ঢাকেশ্বরী মন্দিরে গেলেন। ঢাকেশ্বরী মন্দিরে তিনি গণফোরামের কো চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সঙ্গে তার দেখা হয়েছে, কথা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্তর সঙ্গে তার দেখা হয়েছে, অন্যদের সঙ্গে দেখা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল তার বাসায় যাচ্ছেন, এডিশনাল রেজিস্ট্রার জেনারেল তার বাসায় যাচ্ছেন। আমাদের সুপ্রিম কোর্টে প্রায় 100 বিচারক আছেন, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন মিলে।
তাদের অনেকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সুপ্রিম সম্মানিত কোর্ট দল করিম, আমি একদম একটা ছোট্ট একটা বোকার মতো প্রশ্ন করতে চাই, কারণ অনেকেই হয়তো আমরা পত্রিকায় পড়ছি কিন্তু খুব সাধারণ দর্শকরা টেলিভিশন দেখেন, অনেকে বুঝে উঠতে পারেন না। আমি তাদের পক্ষ হয়ে প্রশ্নটি আপনার কাছে করছি, সহজ করে যদি উত্তর দেন। প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া, ছুটি নেওয়া, তার দরখাস্তের বানান ভুল ঠিক, তার সাইন ঠিক সাইন কি বেঠিক সাইন, সেটা কেন রাজনৈতিক দলগুলোর মর্যাদা আর অমর্যাদার ইস্যু? কেন এটার মর্যাদা আর অমর্যাদার ইস্যু? একজন সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতির এই ছুটিতে যাওয়া না যাওয়া ইত্যাদিটি কেন, কি অবস্থায়? দেখুন, সুপ্রিম কোর্টের না বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া না যাওয়া এই প্রসঙ্গ নিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কের সৃষ্টি তখনই করা হয় যখন যারা এই বিতর্কের অবতারণা করছেন তাদের কোনো না কোনোভাবে দেশকে একটা অস্থিতিশীলতার মধ্যে নেওয়া, বিচারাঙ্গনকে একটা অস্থিতিশীল পরিস্থিতির ভিতর নিয়ে যাওয়া, এ জাতীয় উদ্দেশ্য থেকে। তা না হলে রেজিস্ট্রার জেনারেল তার বাসায় যাচ্ছেন, অন্যরা যাচ্ছেন, একজন ডিপ্লোম্যাট ফরমার ডিপ্লোম্যাট যাচ্ছেন, তিনি বাইরে এসে অন্য অন্য লোকদের সঙ্গে কথা বলছেন। আমি বাবু সুব্রত চৌধুরীকে জিজ্ঞাসা করেছিলাম যে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে আপনার তো দেখা হলো ঢাকেশ্বরী মন্দিরে, উনি কি বলছেন? উনি বলছেন উনি ভালো আছেন। সুব্রত চৌধুরী মানে আমি আসলে একটু বুঝতে চাই যে প্রধান বিচারপতি কে পলিটিসাইজ করার চেষ্টা, আইদার বিএনপি অর আওয়ামী লীগ, কার দলে কার পক্ষে ইত্যাদি, সেই পলিটিসাইজ করার চেষ্টাটা কেন? তাহলে কি আমরা ধরে নিচ্ছি আবারও যেই ফর্মুলায় আমরা ছিলাম যে সাবেক প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন ইত্যাদি, সেই সব আকাঙ্ক্ষা থেকে নাকি? দেখুন, এটার প্রধান যে জিনিসটা আমরা এখন পর্যন্ত পর্যবেক্ষণ করছি সেটা হলো বিচার অঙ্গনকে, বিচারপতিদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করে বিরোধী দল বিশেষ করে বিএনপি মানুষের কাছে একটা মেসেজ দিতে চায় যে জুডিশিয়ারির উপর হস্তক্ষেপ করেছে সরকার, অন্য কোনো এজেন্ডা যখন বাস্তবায়ন হয়নি তখন সরকারও কি হস্তক্ষেপ করছে না? জুডিশিয়ারির উপর ন্যূনতম কোনো হস্তক্ষেপ সরকারের নাই, তাহলে এই জাজমেন্ট হতো না। প্রধান বিচারপতির ইস্যুটার উপরেও কি আপনারা হস্তক্ষেপ করছেন না? একটু অতিরিক্ত মানে যেটা আসলে দরকার অথবা দরকার নয় সেটার বাইরে আপনারা অ্যাক্ট করছেন না? দেখুন, আমাদের কিছু নেতৃবৃন্দের বক্তব্য, যেটা অনাকাঙ্ক্ষিত কিছু বক্তব্য আসার পরে সেটার পরিসমাপ্তি ঘটেছে যখন জাতীয় সংসদে আলোচনার ভিতর থেকে সিদ্ধান্ত হলো যে আমরা আইনানুগ প্রক্রিয়াটা মোকাবেলা করব। তার পরবর্তীতে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে মাননীয় প্রধান বিচারপতি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, শারদীয় শুভেচ্ছা জানাতে মহান রাষ্ট্রপতির কাছে গেলেন। ওই চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছিল। এই ছুটির চ্যাপ্টারটা কিন্তু সবকিছু ক্লোজ হয়ে যাওয়ার পরবর্তীতে এখন যারা এই কথাগুলো বলছেন যে ফোর্সিবলি তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে, আমি তাদের অনেককে প্রশ্ন করেছি যে আপনারা কি কোনো ডকুমেন্ট দেখাতে পারেন? বরং আমরা তো দেখালাম যে উনি ছুটি আবেদন করার কারণেই কিন্তু অস্ট্রেলিয়ার জন্য ভিসা চেয়েছেন। উনি মুক্ত মানুষ হিসাবেই কিন্তু উনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন, অন্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। উনি মুক্ত মানুষ হিসাবে কিন্তু সুপ্রিম কোর্টের দায়িত্বশীল অফিসার ওনার বাসায় যাচ্ছেন, উনি অনেক ফাইলে সাইন করতেছেন। কাজে আপনাদের বলার ভিত্তিটা কি? ওনারা কল্পনা প্রসূত ছাড়া আর কিছুই বলতে পারতেছে না। বরং একটা জিনিস কিন্তু অনেকে সন্দেহ করে যে ওনাদের টার্গেট কি, যে আবার ওই ত্রয়োদশ সংশোধনীর মামলার যে জাজমেন্ট ছিল সেটাকে অন্য কিছু করার জন্য একটা লক্ষ্য ওনাদের ছিল কিনা, অন্য কোনো উপায়ে কিছু করতে চান কিনা, এই জাতীয় সন্দেহ না হলে যার সমস্যা তার পরিবারের সদস্যরা কেউ কমপ্লেন করছে না, তিনি করছেন না, তার অ্যাপিলেট ডিভিশনে ব্রাদার জাজ আছেন যারা, তারা কেউ করছেন না, হাইকোর্ট ডিভিশনে কোনো বিচারপতিরা করছেন না, ওনার সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে যাদের দেখা হলো তারা কেউ করছেন না, সব করছেন বিএনপির দুই নেতা সুপ্রিম কোর্টে বসে বলছেন যে আমাদের ধারণা, আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের ভিত্তিটা কি? একেবারে অ্যাবসলিউটলি একটি কল্পনা। যাদের ধারণা, যাদের বিশ্বাস যে রাজনৈতিক দলে তাদের পক্ষের আমাদের একজন অতিথি আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, তার কাছ থেকে তাদের দলের ব্যাখ্যাটা আমরা শুনবো একটা ছোট্ট বিরতির পর। রাজনীতির মর্যাদা দেখছেন পলিটিক্স প্লাস। আমরা বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখেছিলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীর কাছে। ধন্যবাদ।
আসলে 16th অ্যামেন্ডমেন্টের রায়ের পরে এখানে ব্যাপারটা প্রধান বিচারপতির নিজস্ব কোনো বিষয় নয়, বিষয়টি বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন। বিচার বিভাগের স্বাধীনতা থাকবে কি থাকবে না, রায়টা এসেছে সে জায়গা থেকে, এবং সে কারণেই এই রায়ের পরে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় আমরা দেখেছি যে ধরনের মন্তব্য, বিচারপতিকে কখনো পদত্যাগ করতে বলা, তার বিরুদ্ধে যে ধরনের বক্তব্য এসেছে, এটা একটি দেশ হিসাবে, রাজনৈতিক মর্যাদা হিসাবে, একটি বিভাগের, 3টি বিভাগের একটি প্রধান বিভাগ হচ্ছে, একটি সরকারের 3টি স্তম্ভের একটি হচ্ছে বিচার বিভাগ, এবং গুরুত্বপূর্ণ বিভাগ, সেই বিভাগের প্রধানের বিরুদ্ধে যেভাবে বক্তব্য রাখা হয়েছে, এতে দেশ হিসাবে, রাজনীতিক হিসাবে আমাদের মর্যাদা উচ্চতায় যায়নি। এটা ভেবে দেখা দরকার রাজনীতিবিদদের। আর প্রধান, আজকে আমার বন্ধু সমল রেজাউল করিম সাহেব একটু আগে বলেছেন যে ওনার বন্ধু সুব্রত রায়ের সাথে দেখা হয়েছে প্রধান বিচারপতির, উনি বলেছেন আমি ভালো আছি। উনি যদি ভালো থাকেন তাহলে উনি অসুস্থ হলেন কোথায়? এক। 2 নম্বর প্রশ্ন, আমাদের আইনমন্ত্রী কোন অধিকারে, কোন আইনে বলতে পারলেন যে ওনার ক্যান্সার হয়েছে? এই যে ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ করার অপরাধে ওনার বিরুদ্ধে মামলা হতে পারে, এটা কখনোই পারে না একটি সভ্য দেশে। মানে আমার প্রশ্নটা হলো যে ভালো থাকা, মন্দ থাকা, সুস্থতা অসুস্থতা নিয়েও কি রাজনীতি চলছে প্রধান বিচারপতির? মানে সেই রাজনীতির পিছনে রাজনীতিটা একটু জানতে চাই, এবং সেটা কতটা মর্যাদাকর বাংলাদেশের জন্য। আমি, আপনারা দেখেন, এর আগে 5th অ্যামেন্ডমেন্টের রায় এই কোর্ট থেকেই, এটা পুরাটা না হোক আংশিক বাতিল করা হয়েছে। সেদিন কিন্তু পার্লামেন্টের প্রশ্ন আসে নাই যে পার্লামেন্ট সার্বভৌম, সেদিন কিন্তু ওনারা মেনে নিয়েছিলেন, সেদিন কিন্তু লম্ফঝম্প করেন নাই। 13th অ্যামেন্ডমেন্ট যখন বাতিল করা হলো, সেই বাতিল সুপ্রিম কোর্ট করেছে, সেটা নিয়েও কিন্তু কোনোদিন তারা একটি বক্তব্য বলে নাই যে পার্লামেন্টের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। 8ম সংশোধনীকে সংশোধন করা হয়েছে এই সুপ্রিম কোর্টে বসেই, কিন্তু কোনোদিনও তো একবার আওয়ামী লীগ, আমার বন্ধুরা বলেন নাই যে মানে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আজকে কেন 16th অ্যামেন্ডমেন্টের পরেই তারা বলতে থাকলেন যে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? যেহেতু এই 16th অ্যামেন্ডমেন্টে বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ঊর্ধ্বে তুলে ধরা হয়েছে, মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এই মর্যাদায় যাতে যেতে না পারে, সেজন্যই তার বিরুদ্ধে এই রকমের ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত তারা বক্তব্য দিয়ে তাকে অসুস্থ বানিয়ে বিদেশে পাঠানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এই আজকে শাসন বিভাগ এবং লেজিসলেচার, বাংলাদেশে এখন চলছে প্রাইম মিনিস্ট্রিয়াল ডিক্টেটরশিপ। এটা আমাদের জন্য মর্যাদাকর নয়, রাজনীতিবিদ হিসাবে, দেশ হিসাবে মর্যাদাকর নয়। এবং বিচার বিভাগ নিয়ে যা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এর ইতিহাস আপনারা জানেন, বিভিন্ন দেশে কি কি ঘটেছে, কিন্তু এই বিচার বিভাগে আজকে হস্তক্ষেপ আনতে চায় একক ক্ষমতার জন্য। 16th অ্যামেন্ডমেন্টের রায়ে সেই কথাটি, বিচার বিভাগের স্বাধীনতার কথাটাই বারবার বলা হয়েছে। এবং যেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে প্রশ্ন এসেছে, আমি, আমার বন্ধু রেজাউল করিম সাহেব অবশ্যই স্বীকার করবেন, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল 1956 সালের সংবিধানে ছিল। সেই সরকারে তখন আওয়ামী লীগও ছিল। আজকে প্রশ্ন আসছে যে জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়া সামরিক শাসক ছিলেন, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এজন্য রাখা যাবে না। অথচ আপনারা জানেন মুসলিম ম্যারেজ ল আইয়ুব খানের করা, সামরিক শাসন করা, সেটা আমাদের সংবিধানে শব্দগতভাবেই দেওয়া আছে। আমি একটু আপনার কথা সূত্র ধরে সমর রেজাউল করিমের কাছে জানতে চাই, এই বিচার বিভাগ, প্রধান বিচারপতি, তার ছুটি,
ইত্যাদি নানান বিষয় নিয়ে যে রাজনীতি হচ্ছে, তাতে রাজনীতির মর্যাদা অনেকখানি নষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যখন জাতি অ্যাজ এ হোল আমরা যখন নাকি মর্যাদার ব্যাপারটা সেলিব্রেট করব, সেখানে কোথায় জানি একটু আহত হই। ঘরের ভেতরের গণতন্ত্র, গণতান্ত্রিক পরিবেশ, প্রতিষ্ঠান হয়ে ওঠার যে সক্রিয়তা, স্বাধীনতা, সেই জায়গায় নানাভাবে রাজনীতির ঘোরপ্যাচে আটকে ফেলে আমরা কিভাবে আন্তর্জাতিক মর্যাদাটা কিভাবে সেলিব্রেট করি অথবা অত দ্বিধাহীনভাবে করতে পারি কিনা। আপনি আতাউর রহমান ঢালির কথার সঙ্গে একমত অথবা দ্বিমত পোষণ করেন কিনা? দেখুন, একমত হওয়ার কিছু কিছু বিষয় আছে যে আমরা মর্যাদার জায়গাটা তো প্রতিষ্ঠিত করতে চাই, এটা নিয়ে ডেফিনেটলি কোনো রকম দ্বিমত নয়। তো বিষয়টা হলো এখানে কতগুলো যে প্রসঙ্গ আসছে যে আমার জাতীয় অস্তিত্বের জায়গা, ষোড়শ সংশোধনী মামলার যে রায়টা হয়েছে, এই রায় নিয়ে কিন্তু কোনো বিতর্ক হয় নাই। রায়ে যারা পার্টি ছিলেন সেই 5 জন বিচারপতি কিন্তু এখন অ্যাপিলেট ডিভিশন আছেন, তারাও কিন্তু এটার সঙ্গে একমত ছিলেন। আলোচনাটা হয়েছিল কিছু পর্যবেক্ষণ নিয়ে, যে পর্যবেক্ষণে ফাউন্ডিং ফাদারকে নিয়ে কথা হয়েছে, যে পর্যবেক্ষণে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা হয়েছে, পার্লামেন্টকে ডিসফাংশনাল বলা হয়েছে, এসব নিয়ে কথা হয়েছে। মূল রায়ের ব্যাপারে কিন্তু একটা রায় থেকে সেটা প্রধান বিচারপতির ছুটি নেওয়া, তিনি অস্ট্রেলিয়া যাবেন কি অসুস্থ অথবা ভালো আছেন, সেটা নিয়েও যখন নাকি বাংলাদেশের অন্যতম প্রধানতম দুটি দল কথাবার্তা বলে, রাজনীতি করে, একজন পাল্টাপাল্টি হয়, সেটা কতখানি সুখকর আর মর্যাদা করে। দেখুন, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু আমরা কথা বলিনি। আমাদের বিরুদ্ধে যখন ব্লেম আনা হয় তখন কিন্তু আমার রাইট রয়েছে আমি ডিফেন্ড করি। মানে ব্লেম আনার কি কোনো স্কোপ আপনারা তৈরি করেননি? ব্লেমটা যেমন কল্পনা প্রসূত ব্লেম, ওই যে আরব্য রজনীর উপন্যাস রচনার মতো ব্লেমটা আনলেন, যার ঘটনা তিনি কোথাও কমপ্লেইন করছেন না, ওনারা বলছেন জোর করে নেওয়া হয়েছে। ওই জায়গা থেকে দেখুন, তার দরখাস্তে তিনি বলছেন যে আমি দীর্ঘদিন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছি, আমার রেস্ট দরকার। ওনার চিঠিতে উনি বলেছেন, উনি কিন্তু কোথাও বলেন না যে কথা বলেন। এবং আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি, ক্যান্সারের চিকিৎসা উনি বঙ্গবন্ধু মেডিকেলে নিয়েছেন, সিঙ্গাপুরে নিয়েছেন। ওই ক্যান্সারের জন্যই যে উনি ছুটি নিচ্ছেন তা না, ওই প্রসঙ্গগুলো উল্লেখ করে তিনি চিঠির কথা বলেছেন। ওনার দরখাস্তে যে কথাটা বলা সেটা মাননীয় আইনমন্ত্রী বলতে পারবেন না, এটাকে নিষিদ্ধ কোনো বিষয় যে কারো রোগের কথা তিনি ব্যাখ্যা করেছেন। এবং সুপ্রিম কোর্টের রেকর্ডেও আছে উনি জগতবার চিকিৎসায় গেছেন, সেখানে কি জন্য চিকিৎসায় বিভিন্ন সময় বিদেশে যাচ্ছেন, তখন উনি হাইকোর্ট ডিভিশনের জাজ ছিলেন। সমস্ত কিছু রেকর্ডে আছে, এটা মাননীয় আইনমন্ত্রী বলার ভিতর থেকে দোষণীয় কিছু না। আমরা কিন্তু শুধু ডিফেন্ড করছি যখন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা জোর করে তাকে বিদেশে পাঠাচ্ছি, সরকার পাঠাচ্ছে, সেটাকে ডিফেন্ড করে আমরা বলছি যে তোমাদের এই বক্তব্যের সমর্থনে তোমাদের কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি নাই, কোনো কমপ্লেইন তার পক্ষ থেকে নাই, তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে নাই, তার আত্মীয়দের পক্ষ থেকে নাই, তার কলিগ জাজদের পক্ষ থেকে নাই, কারো পক্ষ থেকে। আমি আতাউর রহমান ঢালিকে একটু সুযোগ দিতে চাই। মানে আতাউর রহমান ঢালি, কল্পনা প্রসূত এবং আপনারা এটা শুধুমাত্র রাজনীতি করবার জন্য এই ধরনের অভিযোগগুলো করেছেন, এরকম কথা বলছেন সমালোচনা করেন। বিএনপি এদেশের একটি অত্যন্ত বৃহৎ রাজনৈতিক দল এবং স্বাভাবিকভাবেই একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, এবং বিএনপি বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসছে। কাজেই বিএনপির মতো একটি দল কখনোই দায়িত্বহীনতার পরিচয় দিতে পারে না। সেই অর্থে আমি বলতে চাই, কেন আমাদের এই আশঙ্কা। আপনারা জানেন, আমাদের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের রায় হাইকোর্টের যেই বিচারক দিয়েছিলেন জনাব মাহতাব, সেই রায় দিয়ে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল। সেই অভিজ্ঞতা আমাদের আছে, দেশের মানুষ সবাই জানে। হাইকোর্টের বিচারক না, সাবঅর্ডিনেট কোর্টের বিচারক, তাকে পালিয়ে যেতে হয়েছে, তাকে দুদক মামলা দিয়েছে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে দুদক কোনো অভিযোগ পায়। কিন্তু হাইকোর্ট আবার জেল দিয়েছে তারেক রহমানকে। হাইকোর্ট জেল দিয়েছে, কিন্তু উনি এই রায় দেওয়ার কারণে, কেন এই রায় দেওয়ার কারণে ওনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো, সেটা আমাদের সামনে আছে। এবং সেই অভিজ্ঞতার আলোকেই, তার মানে আপনার কথা যদি যতটুকু বুঝতে পারি, মানে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আপনারা বারবারই প্রশ্ন করছেন, এবং যারা বিচারকরা আছেন তারাও যে এই যে কোনো রাজনৈতিক হয়রানি থেকে মুক্ত নন, ঊর্ধ্বে নন, সেটা প্রমাণিত হয়, তাই কি? ইয়েস। সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক মর্যাদা, একজন রাজনীতিবিদ হিসাবে, কি বিরোধী দলে কি সরকারি দলে আমরা থাকি, আজকে বিরোধী দল, কালকে আমরা ক্ষমতায় যাব,
আমরা যদি রাজনৈতিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে না পারি, আমরা এই দেশকে কি দিয়ে যাব? আমাদের কাছ থেকে এক্স্যাক্টলি, দেশ আমি কি একজন পাবে? সাংবাদিকের কাছে এই প্রশ্নটা নিয়ে যেতে চাই, জুলফিকার রাসেল, আমরা আসলে এই মর্যাদাটাই যদি না দিতে পারি দেশকে কি দিয়ে যাব? সেটাই আমার কিছু প্রশ্ন আসলে ঘুরপাক খাচ্ছিল, কথার মধ্যে চলে এসছে কিছু। আমার কথা হচ্ছে, ছুটি নেওয়াটা তো অপরাধ না, ছুটিটা ভালো, আমরা তো সবসময় ছুটি নেই, জানিয়ে শুনিয়েই নেই অফিসে আদালতে। তো ওনার মুখ থেকে তো একবারও শুনলাম না, প্রধান বিচারপতির মুখ থেকে, যে উনি ছুটি নিয়েছেন অসুস্থতার কারণে। তারপরে গণফোরাম নেতার কাছে উনি নিজেই বলেছেন না আমি ভালো আছি, তাহলে অসুস্থতাটা তো আমি শুধুমাত্র রেজাল ভাইয়ের কাছ থেকে শুনলাম। আর ভিসা নিয়ে উনি কি ঘুরতে যাবেন না কি বলে অসুস্থ চিকিৎসা করতে যাবেন, এটা আমি এখনো স্পষ্ট নই যে উনি চিকিৎসা করতে যাচ্ছেন কিনা, এবং উনি এই চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্র বহন করবে কিনা, এগুলো সম্পর্কে আমার অনেকগুলো কোশ্চেন আছে, মানে আমার জানার ইচ্ছে আছে জাস্ট। তারপরে মানে সেগুলোর সঙ্গে আসলে তিনি যে পদটা মানে হোল্ড করেন সেটা অবশ্যই সম্পর্কিত। সেটাই, এবং শুধু তাই না, প্রধান বিচারপতি যদি উনি যদি অসুস্থতার কথা বলেন এবং উনি যদি বলেন যে ভালো আছে এবং সত্যি ভালো থাকেন, তাহলে সেটা এই দরখাস্তটা মানে এই অ্যাপ্লিকেশনটা বিচারপতির কাছ থেকে আমরা আশা করতে পারি কিনা, প্রধান বিচারপতির মতো একটা ইনস্টিটিউশন থেকে। তারপরে দেশের বাইরে রোগ নিয়ে যাওয়া এটা নতুন কিছু না, একজনকে দেখেছি, উনি ঢালি ভাই নিজেই বলেছেন যে জনাব তারেক রহমান দেশের বাইরে আছেন, যিনি রায় দিয়েছেন তিনি দেশের বাইরে আছেন, পালাতে বাধ্য হয়েছেন। জনাব তারেক রহমান নিজেই তো প্রায় অর্ধযুগ ধরে দেশের বাইরে রোগ নিয়ে আছেন, ওনার রোগ তো আর ভালো হচ্ছে না। তো আমাদের প্রধান বিচারপতির রোগ আমি আশা করি যে ভালো হবে, এবং উনি সুস্থ হয়ে আবার দেশে এসে যদি বলেন যে আমি সত্যিই সুস্থ ছিলাম, অসুস্থ ছিলাম, আমি ট্রিটমেন্ট করে এসেছি, দেখেন আমি ট্রিটমেন্ট করে এসেছি, তাহলে আমার মনে হয় দেশের রাজনৈতিক মর্যাদা অনেক বৃদ্ধি পাবে, আমরা ওপেন থাকবো, স্বচ্ছতা থাকবে, আমরা এগুলো চাই আসলে। জি, একেবারে শেষ, যে যারা দায়িত্বে থাকেন, যারা ক্ষমতায় থাকেন, তাদের দায়িত্বটা অনেকখানি বেশি এবং সেই মর্যাদাটা রাখার দায়িত্বটা অনেক তাদের ঘাড়ে এসে পড়ে। শফি আহমেদ, কি বলবেন? আমরা আন্তর্জাতিক অঙ্গনে অনেক মর্যাদাকর জায়গা অ্যাচিভ করি, আমরা অনেক সাফল্যের সাথে বাংলাদেশকে তুলে ধরে আনি, আবার কোথাও কোথাও ঘরের ভেতরে এসে এক ধরনের দাহ, মানে ভেতরে ভেতরে এক ধরনের দহন কাজ করে। সেখান থেকে ঠিক মানবিক মর্যাদা, পদের মর্যাদা ইত্যাদি নানান কিছু থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র রাজনীতির মানে ট্র্যাপে পড়ে। এইটা আসলে রাজনীতিকে কতটা মর্যাদা দিচ্ছে? শেষ প্রশ্ন আমার, খুব ছোট্ট করে বলবেন। আসলে এই নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, আমরা জানি সবাই যে পরিপ্রেক্ষিতে উনি ছুটিতে যাচ্ছেন অথবা ছুটিতে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে বা কিছু একটা, একটা পরিপ্রেক্ষিত তৈরি করা হয়েছে, মানে এটাও একটা দুর্ভাগ্য। জি, প্রেক্ষাপটটার পিছনে তো অনেক আলাপ আলোচনা হয়েছে। আমি আসলে রাজনীতির মধ্যে যেতে চাই না, আমার সোজা বক্তব্য হবে যে আসলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আপনার যে তিনটা যে রাষ্ট্রের যে তিনটা মেজর অঙ্গ, বিচার বিভাগ তার ভিতরে অন্যতম, এবং তার প্রধান হলেন প্রধান বিচারপতি। তো ওই আমরা দেশের ভিতরে যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তাহলে এর স্বাধীনতা থাকা উচিত। আমি মনে করি যে গত কিছুদিন ধরে প্রধান বিচারপতিকে নিয়ে যে সমস্ত ঘটনার উদ্রেক হয়েছে, এই সমস্তগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি অতিরঞ্জিত, আমাদের মর্যাদা বাড়ায় না। প্রধান বিচারপতির পদটি অত্যন্ত সম্মানজনক, সারা বিশ্বেই এটি স্বীকৃত। গণতন্ত্রের কথাই যদি বলেন তাহলে তাকে অনারেবলি, আসলে তার তো আর বেশি দিন মনে হয় চাকরি ছিল না, যে আর কয়েক মাস অপেক্ষা করলে ন্যাচারাল ওয়েতে চলে গেলেই হতো আর কি। আমি মনে করি এই ব্যাপারটি নিয়ে সারা সব মানুষের মধ্যেই অনেক শঙ্কা, অনেক হতাশা, অনেক রকমের সন্দেহ এই সমস্ত আছে। তো এইটি আমাদের গণতন্ত্রের কে রূপদান করার জন্য, রাষ্ট্র এবং সমাজকে শক্তিশালী করার জন্য আসলে খুব খুব মর্যাদাকর কিছু নয় আর কি। এটিকে অন্যভাবে আরো সহনশীলতার সাথে সমাধান করা উচিত। একেবারে শেষ লাইন। দেখুন,
জিনিস মনে হয় যে যে স্বাভাবিকভাবে চলে যেতে দেওয়াটা স্বাভাবিক ছিল, এই কথাটা গ্রহণযোগ্য না। এই কারণে কোনো অস্বাভাবিক পরিস্থিতির কারণে কিন্তু তাকে ফোর্স করে কেউ বাইরে পাঠাচ্ছে না। মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা 111-এর সময় সাহসিকতার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু হত্যা বলুন, জেল হত্যা, তারপরে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের মামলার জাজমেন্ট দিয়েছেন। তিনি কোথায় কে তাকে চাপ দিল এইটার উপর না। আর এখন কিন্তু আর্মির মানে আপনি কি মনে করতে পারছেন যে যেই মর্যাদার সাথে আমরা তার নামটি উচ্চারণ করছি শেষ পর্যন্ত প্রধান বিচারপতি হওয়ার পর্যন্ত, তাকে আমরা সেই মর্যাদায় রাখতে পেরেছি? মানে রাজনীতির কিছু ছোটোখাটো বিষয় এবং একেবারে স্বার্থের কারণে এই পদটিকে, তার এই অর্জনটিকে আমরা মানে অমর্যাদায় ফেলিনি। দেখুন মুন্নিফ, ইতিহাসে কিন্তু প্রত্যেক মানুষ তার নিজস্ব অবস্থান দ্বারা বিবেচিত হবে। জাজমেন্টের ভিতর থেকে বিচারপতি এস.কে. সিনহা তিনি চিরন্তন অবস্থায় থাকবেন, তার অনেক সাহসী সিদ্ধান্তের জায়গা রয়েছে। কিন্তু দৃঢ়তার সঙ্গে যাকে আমরা মর্যাদা দিতে পারলাম না, এটা কিন্তু ধারণ করা পারস্পরিক, কিন্তু এটা কিন্তু দুই পক্ষের বিষয়। রাজনীতিবিদরা প্রশ্নের মধ্যে পড়বেন না, আমি বলছি যে এটা কিন্তু একজনের অর্জনটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু তার আছে। তার যতটা গৌরবময় অর্জন আছে, সেই গৌরবময় অর্জনের জায়গায় মাননীয় প্রধান বিচারপতি এস.কে. সিনহা নিশ্চয়ই আমাদের কাছে স্মরণীয়, বরণীয় হয়ে থাকবেন। আবার যদি তার কোনো বিষয়টা থাকে যেটা নিয়ে বিতর্কে অবতারণা হয়েছে, সে প্রসঙ্গে আলোচনা আসবে। আমরা কেউ ফেরেস্তা নই, আমরা কেউ কিন্তু এমন কিছু নই যে আমি সব কিছুর ঊর্ধ্বে। কাজে আলোচনা সমালোচনার ভিতর থেকে কিন্তু নির্যাস বেরিয়ে আসার মধ্য থেকে একজন মানুষের অবস্থানটা, চরিত্রটা, কন্ট্রিবিউশনটাকে সবসময় জাতি মূল্যায়ন করে। জি, অনেক অনেক ধন্যবাদ। যারা ছিলেন রাজনীতির মর্যাদা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম পলিটিক্স প্লাসে, এবং যে বিষয়গুলো এসছে যে আমরা বহির্বিশ্বে আমাদের মর্যাদার জায়গাটি অনেক সময় আমাদেরকে অনেক গর্বিত করে, কিন্তু ভেতরে ভেতরে যখন নাকি মানবিক মর্যাদাটা প্রশ্নবিদ্ধ হয়, প্রাতিষ্ঠানিকভাবে অনেক সময় হোঁচট খায়, প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায় না, তখন আসলে মর্যাদা পূর্ণাঙ্গ রূপ পায় না। বাংলাদেশের মানুষ তার মানবিক মর্যাদায় সবসময় মাথাটা উঁচু করে দাঁড়াবে, মর্যাদাটা নিয়ে এক বুক নিঃশ্বাস নেবে, সেটুকু প্রত্যাশা আমাদের সকলেরই থাকলো। ভালো থাকবেন সবাই।